সুপ্রভাত, স্বাগত সিটিভিএনএ এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। অতিমারী পরিস্থিতিতে পরিবর্তিত জীবন ছন্দে আমরা অভ্যস্ত হয়েছি, পাশাপাশি আমরা অনলাইন পড়াশোনায় অভ্যস্ত হয়েছি এবং শিক্ষক দিবসের দিনও আলোচনা করছিলাম যে অনলাইন পড়াশোনায় বেশ কিছু বাধা রয়েছে। তবে সেই সমস্ত বাধা পেরিয়ে আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে বাংলা, এবং অবশ্যই একাদশ শ্রেণীর পাঠ্য বাংলা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একাদশ শ্রেণী যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ সামনেই যারা উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে দাঁড়িয়ে অনলাইনে তোমাদের পড়াশোনা করতে হচ্ছে এবং সমস্ত বিষয়টা কিন্তু অনলাইনেই করতে হচ্ছে, প্রিপারেশনটাও সেখানে নিতে হচ্ছে। এবং তোমাদের পাশে প্রত্যেক দিন এডুকেশন অনলাইনের যে বিশেষ অনুষ্ঠান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা, সেখানে দাঁড়িয়ে এই বিষয়গুলো তোমাদের কাছে আরও সহজবোধ্য হয়, কারণ তোমরা তোমাদের অসুবিধার কথাগুলো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরতে পারো। এবং প্রত্যেক দিন যে বিষয়টা বলি, তোমরা ফোন করলে অর্থাৎ তোমাদের অসুবিধাগুলো জানালে এবং চ্যাপ্টার ভিত্তিক যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে, তাহলে আমাদের আলোচনাটা আরও কম্প্যাক্ট হবে। আর বেশি কথা না বলে সরাসরি ক্লাসে ঢোকার চেষ্টা করবো। এবং আজকে আলোচনার জন্য যিনি রয়েছেন স্টুডিওতে, স্যার সোমনাথ দত্ত। স্যার, প্রথমেই আপনাকে সিটিভিএনএ অনেক অনেক স্বাগত। নমস্কার। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর বাংলা এবং বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস প্রত্যেকেই জানো যে একটা আলাদা বই থাকে এবং সেখানে বিভিন্ন ঐতিহাসিক যে বাংলার নিয়ে যে বিভিন্ন গদ্য এবং পদ্য ছন্দের আকারে থাকে, বিষয়গুলো খুব উপলব্ধি করে পড়তে হয় এবং সেখান থেকেও একটা নাম্বার তোলার ভালো চান্সেস থাকে। তো এই বিষয় নিয়েই আজকে আলোচনায় আসবো, বাংলা সাহিত্যের ইতিহাস। এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয়, স্ক্রিনে নম্বর যাচ্ছে, সেই নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। স্যার নমস্কার, শুভ সকাল। যে গভীর সংকটের মধ্য দিয়ে আমরা চলেছি, মানুষ দিশেহারা, চারিদিকে অর্থাভাব, কর্মসংস্থান নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবন যে স্বপ্ন আজ অনিশ্চিত। এই অনিশ্চিত জীবন যন্ত্রণায় পড়াশোনা তো অনেক দূরের কথা, তথাপি এই গভীর সংকটের মধ্য দিয়ে সিটিভিএন চ্যানেল যেভাবে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের যে সুসম্পর্ক, যে দৃঢ় বন্ধন গেঁথে চলেছেন বহুদিন ধরে, তার জন্য সবার প্রথম আমি সিটিভিএন চ্যানেলের কর্তৃপক্ষকে আমার আন্তরিক প্রণাম, ধন্যবাদ এবং শুভেচ্ছা। তার সঙ্গে আমি জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের, যারা অনেকক্ষণ ধরে বসে আছো এই অনুষ্ঠান শোনার জন্য, যারা আমার মনের মণিকোঠায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছো, সেই সমস্ত ছাত্রছাত্রীকে রইল আমার হৃদয়ের পেলব ভালোবাসা। আর বেশি কিছু না বলে আমি আমার পড়াশোনায় চলে যাই। আজ আমি তোমাদের পড়াবো সাহিত্যের ইতিহাস। তা সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে প্রথমেই আমার একটা কথা মনে পড়ছে, যে অনেক দিন ধরেই শুনে আসছি ছাত্রছাত্রীদের মুখে যে সাহিত্যের ইতিহাস ভালো লাগে না, বোরিং, কিছু বোঝার নেই, কী হবে বুঝে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমি বলি, সাহিত্যের ইতিহাস খুবই একটা মিষ্টি বিষয়। যদি তোমরা মন দিয়ে পড়ো এবং শোনো, হৃদয়ঙ্গম করো, তাহলে তোমাদের অবশ্যই ভালো না লেগে পারবে না। আর যারা হায়ার এডুকেশনের জন্য ভাবছো পরবর্তীকালে বাংলা অনার্স করবে, তাদের জন্য তো বটেই সাহিত্যের ইতিহাস অতীব গুরুত্বপূর্ণ বিষয়। খুব মন দিয়ে পড়তে হবে, বুঝতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে। তা যাই হোক, এবার আমি পড়া আমার শুরু করছি। প্রথমে তোমাদের আমি একটা প্রাথমিক ধারণা দেব সাহিত্য সম্বন্ধে। সাহিত্য কি? সাহিত্য হলো, তোমরা খুব ভালো করে দেখবে এবং পারলে তোমরা নোট করতেও পারো, সাহিত্য কথাটির প্রত্যয় হলো শহীদ প্লাস জ।
সাহিত্য শব্দটি মূল শব্দ হলো সহিতত্ত্ব। সহিতত্ত্বটাকে যদি ভাঙা হয় তাহলে হলো গিয়ে সহিত, সহিত। দেখো এখানে হিত শব্দটি এসছে, তাহলে হিত সহিত কথার অর্থ কি? হিতের সহিত বর্তমান, অর্থাৎ যা কিছু মঙ্গল, যা কিছু শুভ, যা কিছু কল্যাণ। এখন প্রশ্ন হলো যে এই কল্যাণটা, এই শুভটা কার সঙ্গে কার? পাঠকের সঙ্গে রচনার। এখন এখানে অনেক প্রশ্ন আসতে পারে। তোমরা এখন একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা অনেক কিছুই পড়তে পারো, সিনেমা অ্যাডভান্স পড়তে পারো, এন্টারটেনমেন্টের জগতে কিছু পড়তে পারো। তোমাদের হয়তো মনে হতে পারে স্যার তাহলে এগুলো কি সাহিত্য? আমি বলবো এগুলো সাহিত্য। তার কারণ আমি একটা কোটেশন দিয়ে বলি, আলো বলে অন্ধকার, তুই বড় কালো। এই আলোর এত রোশনাই, আলোর এত গর্ব কিসের জন্য? অন্ধকার আছে বলেই। তাহলে আমরা যদি খারাপটা না জানি তাহলে ভালোর আর কোনো কদর থাকবে না। আমাদের খারাপটাও জানতে হবে, ভালোটাও জানতে হবে। এখানে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো আমরা একটা ফিল্ম দেখছি, সেখানে অনেক অভিভাবকরা রয়েছেন, তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো এবং কিছু শিশুরাও রয়েছেন। ফিল্মটা চলতে চলতে হঠাৎ কিছু ছাত্রছাত্রী চলে গেল বাইরে, আর অভিভাবকরা নিজের দিকে চাওয়াচাই করতে করতে কাচুমাচু করলো। কিন্তু আজব ব্যাপার, শিশুদের মধ্যে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়াই হলো না। কারণ ওই যে ছবিটা তারা দেখছিল, সেই সময় কি দেখাচ্ছিল? নিশ্চয়ই কিছু রুচিকর ব্যাপার ছিল না, যেটা সবার সামনে দেখা যাচ্ছিল না। কিন্তু শিশুদের মধ্যে কোনো প্রতিক্রিয়াই হয়নি, ফলে শিশুরা ড্যাব ড্যাব করে দেখছিল। তাহলে সাহিত্যটা কি? সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের দারুণ একটা ব্যাখ্যা দিয়েছেন। তা তিনি বলছেন, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তাহলে দেখো, চোখের আলো দিয়ে আমরা বাহিরের জগৎ দেখতে পাচ্ছি, কিন্তু অন্তর দিয়ে দেখার জন্য কোনো আলোর প্রয়োজন হচ্ছে না। বাইরের জগৎ দেখা আর অন্তর জগৎ দেখা দুটোর মধ্যে কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। আমাদের সমাজে কিছু অনুভূতিপ্রবণ, অনুভূতিশীল মানুষ আছেন যারা মনের চোখ দিয়ে দেখতে পারেন। তাহলে বাইরের চোখ দিয়ে দেখা আর মনের চোখ দিয়ে দেখা, তাহলেই কিন্তু সাহিত্য হবে না। সাহিত্য কখন হবে? যখন মনের চোখ দিয়ে দেখে তার প্রকাশ হবে, তখনই সেটা সাহিত্যে পরিণত হবে। তাহলে এক হৃদয়ের অনুভূতি আরেক হৃদয়ে গিয়ে সঞ্চালিত হলে তখনই সেটা সাহিত্যে পরিণত হবে। তাহলে আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটাকে আরও সহজ করে দিই। যেমন ধরো, একটি মেয়ে, তার বাবা বিদেশে থাকেন, সেই মেয়েটি বাবাকে চিঠি লিখছে। দেখো, সাহিত্য হচ্ছে আমাদের সমাজের দর্পণ, আয়না। সাহিত্যের যে মূল পাঠ, যে চিঠিটা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। চিঠি আমরা কেউ লিখি না। তাহলে দেখো, মেয়েটি যখন চিঠি লিখছে বাবাকে, শ্রী চরণ কমলেশু বাবা, বাবার কাছে চিঠিটা পৌঁছে গেছে, বাবা চিঠিটা পড়ছেন। সেটা আমরা ফিল্মে বা টিভি সিরিয়ালে আমরা কি দেখব? দেখব বাবা পড়ছেন। প্রথমে বাবার কণ্ঠস্বর, শ্রী চরণ কমলেশু বাবা। আর যখন শরীরটা যখন পড়বেন, অর্থাৎ চিঠির বডিটা যখন পড়বেন, তখন কিন্তু মানে তার কণ্ঠস্বর কিন্তু আর শোনা যাবে না। তিনি কিন্তু তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পাবেন। অর্থাৎ এক হৃদয়ের অনুভূতি আরেক হৃদয়ে গিয়ে সঞ্চালিত হলো। তাহলে সাহিত্যের সংজ্ঞা কি? লেখক তার ব্যক্তিগত জীবনের অনুভূতি
ভাষার মাধ্যমে সাহিত্যে প্রকাশ করেন। সাহিত্য হলো এটাই। তাহলে বাংলা সাহিত্য কি? বাঙালিরা বাংলা ভাষার মাধ্যমে যেসব সৃষ্টিশীল রচনা করে চলেছেন সেটাই হলো বাংলা সাহিত্য। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস কি? এখানে আবার একটা প্রশ্ন চলে এলো। অনেক স্টুডেন্টকেই বলতে শুনেছি যে একাদশ শ্রেণীতে পড়ার সময় তারা বলতে শুরু করে যে স্যার আবার ইতিহাস, আর ভালো লাগছে না ইতিহাস। তাদের জন্য বলছি এই ইতিহাস আর বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু এক নয়, তোমরা গুলিয়ে ফেলো না। ইতিহাস হলো ধারাবাহিক কোনো কাহিনীর বিবরণ। আর সাহিত্যের ইতিহাস কি? সাহিত্যের ইতিহাস হলো সৃষ্টির প্রারম্ভ থেকে, উষা লগ্ন থেকে যে সমস্ত সাহিত্যিক রচনাকর যে সৃষ্টি করে চলেছেন তার ধারাবাহিক বিবরণ। তাহলে ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল। আর এই সাহিত্যের মাধ্যমটা কি? মাধ্যম হলো কেউ কবিতার মাধ্যমে লেখেন, কেউ বা প্রবন্ধ, কেউ উপন্যাস, কেউ বা গানের মাধ্যমেও করতে পারেন। তো এটাই হলো একটা প্রাথমিক আলোচনা সাহিত্যের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের সাহিত্যের ইতিহাসের একটা যুগ বিভাগ, যেটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পুরো সাহিত্যের ইতিহাসটা বুঝতে গেলে তোমাদের সবার আগে এই ছকটা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। নাও এবার তাহলে আসা যাক, তোমরা ভালো করে লিখে ফেলো যে এই ছকটা। ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে তোমাদের কিছু বলি। যীশু খ্রিস্টের জন্মের ১,৫০০ বছর আগে আর্য ভাষাভাষী গোষ্ঠী ভারতবর্ষের বুকে ঢুকে পড়ে যে ভাষায় তারা কথা বলেছিলেন সেটাকেই বলা হয় ভারতীয় আর্য ভাষা। সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় ৩,৫০০ বছরেরও বেশি হয়ে গেছে। ফলে ভাষাতাত্ত্বিকরা এই সময়টাকে ৩ ভাগে ভাগ করলেন। সেই ৩ ভাগগুলো কি কি এবার তোমরা দেখে নাও। প্রথম ভাগটা হলো প্রাচীন আর্য ভাষা। এটা তোমরা লিখবে OIA, অর্থাৎ ওল্ড ইন্দো আরিয়ান। নেক্সট মধ্য আর্য ভাষা, MIA, মিডিল ইন্দো আরিয়ান। নব্য আর্য ভাষা, NIA, নিউ ইন্দো আরিয়ান। আরেকবার বলে দিচ্ছি, যীশু খ্রিস্টের জন্মের ১,৫০০ বছর আগে আর্যরা ভারতের বুকে ঢুকে পড়েছিল এবং যে ভাষা তারা ব্যবহার করেছিল সেটাকেই বলা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষাকে ৩ ভাগে ভাগ করা হচ্ছে: প্রাচীন আর্য, মধ্য আর্য, নব্য আর্য। এবার তোমরা খুব ভালো করে খেয়াল করবে সময়কালটা কত। খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্ব। তাহলে প্রাচীন আর্য ভাষা সময়কালটা কত গেল? খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ।
তাহলে মধ্য আর্য ভাষা কীভাবে শুরু হচ্ছে দেখো, 600, একদম সোজা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এইবার এইখানে একটা মজা দেখো, যেই 900 চলে আসলো, যীশুখ্রিস্টের জন্মের পরে আমরা খ্রিস্টাব্দ হিসাবে ধরি, তাই 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ যেন গুলিয়ে না যায়। যদি তোমরা খ্রিস্টাব্দ লিখে ফেলো তাহলে কিন্তু পুরো ছকটা কেটে গোল্লা হয়ে যাবে, কিচ্ছু নাম্বার পাবে না। এইটাই সাহিত্যের ইতিহাসের একটা বেসিক কনসেপ্ট। এটা যদি তোমাদের ভালো মতো রপ্ত না হয় তোমরা কোনো কিছুই করতে পারবে না। সুতরাং এটা খুব ভালো করে দেখো। পরেরটা তাহলে শুরু হচ্ছে কিভাবে, 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। লেখাটা পড়ছে না। নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। তাহলে দেখো, এই যে নব্য আর্য ভাষা 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, এবার আমরা দেখব নিদর্শন। নিদর্শন কি পাওয়া যাচ্ছে? নিদর্শন এখানে লিখতে পারো বৈদিক সাহিত্য সংস্কৃত। বৈদিক সাহিত্য সংস্কৃত তোমরা লিখতে পারো। সব থেকে ভালো হয় যদি তোমরা ঋগ্বেদ লেখো, সব থেকে ভালো হয় ঋগ্বেদ। আচ্ছা, এবার আমরা চলে আসি মধ্য আর্য ভাষা। মধ্য আর্য ভাষার নিদর্শন কি? পালি ও প্রাকৃত। পালি ও প্রাকৃত। মধ্য আর্য ভাষার আরেকটি নামও কিন্তু প্রাকৃত বলে অনেকে। এটা অশোকের শিলালিপিতে পাওয়া গিয়েছিল। এবার আমরা চলে আসছি নব্য আর্য ভাষা। নব্য আর্য ভাষার নিদর্শন কি? পাঞ্জাবি, হিন্দি, মৈথিলি প্রভৃতি, আরও অনেক ভাষা আছে, কোঙ্কনি ইত্যাদি। তাহলে ব্যাপারটাকে ভালো করে বোঝে নাও আরেকবার। সময়কাল প্রাচীন আর্য ভাষার খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। নিদর্শন তোমরা ঋগ্বেদ লিখলেই সবচেয়ে ভালো হবে, কারণ সেই সময় ঋগ্বেদটাই লেখা হয়েছিল। আর মধ্য আর্য ভাষা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, পালি, প্রাকৃত। নব্য আর্য ভাষা 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, পাঞ্জাবি, হিন্দি, মৈথিলি, কোঙ্কনি, মারাঠি ইত্যাদি। এবার আমরা চলে যাব নব্য আর্য ভাষা থেকে কি করে আমরা ইয়েতে আসছি। দেখো, এটাও কিন্তু এর মধ্যেই আছে। ভালো করে দেখো, নব্য আর্য ভাষা। নব্য আর্য ভাষাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে।
প্রাচীন বাংলা, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, ওটা ছিল প্রাচীন আর্য ভাষা, এটা হলো প্রাচীন বাংলা। মধ্য আর্য ভাষা, সরি, মধ্য বাংলা, আরেকটা হলো আধুনিক বাংলা। তাহলে কি হলো? প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। প্রাচীন বাংলার সময়কাল কত? দশম থেকে দ্বাদশ। তাহলে মধ্য বাংলা শুরু হবে কোন সময় থেকে? দ্বাদশ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু হয়নি। চতুর্দশ থেকে অষ্টাদশ। আবার আধুনিক বাংলা শুরু হলো কিভাবে? এটাও কিন্তু মিলে গেল, দেখো, অষ্টাদশ থেকে আজ পর্যন্ত। এবার আমরা প্রাচীন বাংলার নিদর্শন খুঁজব। চর্যাপদ, এটা কি? মধ্য বাংলা। শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য ইত্যাদি, আরও অনেক কিছু আছে। মধ্য বাংলাটা বিরাট ব্যাপ্তি। আধুনিক বাংলায় আমরা পেলাম গদ্য সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হলো 1800 খ্রিস্টাব্দ। তারপর থেকে সমস্ত বিভিন্ন পণ্ডিত মুন্সিরা আসলেন এবং গদ্য সাহিত্য শুরু হলো। এই জায়গাটা তোমরা খুব ভালো করে বুঝে নাও। আধুনিক বাংলার আগে পর্যন্ত প্রাচীন বাংলা, মধ্য বাংলা, প্রাচীন আর্য, মধ্য আর্য, নব্য আর্য সবই ছিল ছন্দের আকারে লিখিত। আধুনিক বাংলায় এসে আমরা পেলাম গদ্য সাহিত্য। এবার আমি তোমাদের এই প্রাচীন বাংলা চর্যাপদ যেটা পাওয়া গিয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দী, সেই চর্যাপদের সম্বন্ধে আমি তোমাদের এবার বলবো। আশা করি তোমরা ছকটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চর্যাপদ সম্বন্ধে তোমরা শোনো। চর্যা কথাটি এসেছিল চর্চা থেকে, অর্থাৎ মানুষের জীবন ধারণের পদ্ধতি। কি বললাম? মানুষের জীবন ধারণের পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে চর্যা। তাহলে চর্চা থেকে আসলো চর্যা। মানুষের জীবন ধারণের পদ্ধতি যে পদের মাধ্যমে লিখে রাখা হতো তাকেই বলা হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যাপদটা কি? চর্যাপদ হলো একটি পদ সংকলন গ্রন্থ, যা ছন্দের আকারে লিখিত পদের সমষ্টি। এর রচয়িতা কারা? যারা চর্যাপদ রচনা করেছেন তারা প্রত্যেকেই ছিল বাঙালি কবি। এরা ছদ্মনাম ব্যবহার করেছিলেন। আসলে চর্যাপদ একটি পদ সংকলন গ্রন্থ, অর্থাৎ এক একটি পদ এক একটি গানের সংকলন। চর্যাপদের আসল নাম চর্যা চর্য বিনিশ্চয় বা চর্যা গীতি কোষ, আর প্রচলিত নাম কি? চর্যাপদ। চর্যাপদের রচয়িতাদের বলা হয় বৌদ্ধ সিদ্ধাচার্য। এই বৌদ্ধ সিদ্ধাচার্য বলতে কি বুঝি? ব্রজযানী এবং সহযানী আচার্যগণকেই বলা হয়, যেটাকে আমরা 84 সিদ্ধা বলে জানি। 84 জন সিদ্ধাচার্য। পরবর্তীকালে এদের নাম আর পাওয়া যায়নি। চর্যাপদ বৌদ্ধ
সাধকদের গুরু তত্ত্ব রূপকের আকারে লিখে রাখা হতো। সেখানে বলা হচ্ছে গুরু পুচ্ছিহ জানো, অর্থাৎ গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। গুরুর নির্দেশিত পথ সহজানন্দ হবে, করায়ত্ত হাতের মুঠোয় চলে আসবে। অর্থাৎ চর্যাপদের আক্ষরিক অর্থ কি? ধর্মাচরণ। আর ধর্মাচরণ যেহেতু গূঢ়তত্ত্ব এবং তত্ত্বকেন্দ্রিক ছিল, তাই এটিকে রূপকের মোড়কে ঢেকে রাখা হতো। চর্যাপদের দুটি অর্থ ছিল, একটি বাইরের অর্থ, আরেকটি ভেতরের অর্থ। চর্যাপদ 1907 সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে এটি আবিষ্কার করেন। এবার প্রশ্ন হলো যে অনেকেই হয়তো প্রশ্ন করতেই পারে যে তিনি এটা পেলেন কি করে। 19 শতকের শেষ দিকে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থে বৌদ্ধ সমস্ত তত্ত্বের তিনি বলেছিলেন। সেখান থেকে পরবর্তীকালে তিনি যখন মারা গেলেন, সরকার কর্তৃক পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ওপর সমস্ত ভার পড়েছিল। তিনি দুবার নেপালে গিয়েছিলেন, বৌদ্ধ সমস্ত পুঁথি সংক্রান্ত বিষয় আবিষ্কারও করেছিলেন। শেষে 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে তিনি এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন। এটি কিন্তু বইয়ের আকারে ছিল না, ছিল পুঁথির আকারে। এতে কি পাওয়া গেল? এতে পদ পাওয়া গেল। যে পদগুলো আলোচনা করছিলাম, 50টা পদ পাওয়া গিয়েছিল। পরে আরেকটি পদ, অর্থাৎ সম্পূর্ণ পদ পাওয়া গেল 51টি, টোটাল পদ 51টি। কিন্তু মুনি দত্ত টিকাকার মুনি দত্ত একটি পদের ব্যাখ্যা করতে পারলেন না। তাহলে আবার যেইকে সেই 50টা পদ রয়ে গেল। 24, 25, 48, আবার বলছি 24, 25, 48 সংখ্যক পদ পাওয়া যায়নি। তাহলে 50টার মধ্যে যদি 3টে পদ না পাওয়া থাকে, তাহলে কটা হলো? 47টা। একটি পদ অর্থাৎ 23 সংখ্যক পদ অর্ধেক পাওয়া গিয়েছিল। তাহলে 50টা পদের মধ্যে 46.5টি পদ পাওয়া গিয়েছিল। এগুলোতে সবগুলোই ছিল গানের সংকলন। আমি প্রথমেই বলেছি এক একটি পদ এক একটি গান। এবার চর্যাপদ কোন ভাষায় লেখা হয়েছিল? একদম দেখো, যেহেতু বাঙালি কবি এর রচয়িতা, তাই এটি কিন্তু একদম প্রাচীন বাংলার নিদর্শন, এখনকার বাংলার মতো ছিল নয়। তাহলে চর্যাপদের ভাষাটা কীরকম ছিল? চর্যাপদের ভাষার নাম হলো সান্ধ্য ভাষা, অর্থাৎ সান্ধ্য বা সন্ধ্যা বলতে পারো। পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়ে, তখন আকাশের রং হয় আলো আধার। তাহলে চর্যাপদের ভাষা ছিল আলো আধারের ভাষা। কিছু বোঝা যেত, কিছু বোঝা যেত না। একটা প্রহেলিকাময় চর্যাপদের ভাষা বোঝা গেল। এবার চর্যাপদের পদ যেহেতু 51টা পাওয়া গিয়েছিল, কবিও পাওয়া গিয়েছিল। তোমরা কবি বদলে পদকর্তা বলতে পারো, যেহেতু পদ রচনা করেছেন। তাই 23 জন কবির নাম পাওয়া গিয়েছিল, পরে আরেকজন 24 জন কবি। এই কবিদের নাম তোমাদের জানতে হবে, বা পদকর্তাদের নাম হলো লুই পা
কাহ্ন পা, কুক্কুরি পা, ভুসুকো পা, ঢেনঢন পা, আরও অনেক নাম আছে, এত নাম জানার দরকার নেই, কয়েকটা নাম জানলেই হবে তোমাদের। তাহলে এবার এখানে দেখো একটা মজার জিনিস, এই পা কথাটা আমি কেন বলছি? আসলে শব্দটি হলো পাদ, লুই পাদ, অর্থাৎ যেহেতু তারা পদ রচনা করেছেন, পদ থেকে আসলো পাদ, পাদ না বলে আমরা বলছি পা। লুই পা, ভুসুকু পা। সবচেয়ে প্রাচীন কবির নাম হলো লুই পা। আর যিনি সর্বাধিক পদ লিখেছেন তিনি হলেন কাহ্ন পা। কাহ্ন পার আরেকটি নামও আছে কৃষ্ণাচার্য পা। এবার 1907 সালে তো এটি আবিষ্কার হলো। 1916 সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে নিজের সম্পাদনায় একটি নতুন নামকরণ করলেন, 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আবার বলছি, 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। অর্থাৎ এর সঙ্গেও আরও 3টে বই বেরিয়েছিল, সরোবর্জ্যের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, ডাকার নব। এই টোটাল 4টি বই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এটি প্রকাশিত হলো। একমাত্র চর্যাচর্য বিনিশ্চয় ছিল প্রাচীন বাংলার নিদর্শন, বাকিগুলো ছিল সৌর শ্রেণীর অপভ্রংশে লেখা। এবার আমরা চর্যাপদের সমাজ জীবন সম্বন্ধে একটু তোমাদের বলি, তোমাদের খুব ভালো লাগবে। চর্যাপদের সমাজ জীবন। সমাজ জীবন কি? দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি। আমরা কি করি, আমাদের অর্থনৈতিক অবস্থা কীরকম, আমাদের পারিপার্শ্বিক অবস্থা কীরকম, প্রতিবেশী কীরকম, ইত্যাদি ইত্যাদি। চর্যাপদ 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছিল। সেই সময় পাল বংশের পতন এবং উল্কার মতো সেন বংশের উত্থান এবং পতন। যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা ছিলেন তাদের সঙ্গে হিন্দু ব্রাহ্মণ উচ্চ বংশের সেই রকম কোনো সম্পর্ক ছিল না। যেহেতু চর্যাপদ নিম্ন বৃত্তদের নিয়ে লেখা হয়েছিল, তাই নিম্ন বৃত্তরা নগরের ভেতরে প্রবেশ করতে পারত না, তারা নগরের বাইরে থাকত। অথচ কি মজার বিষয় দেখো, যখন এই উচ্চবৃত্তদের মনতৃষ্টি করার জন্য এদেরকে ডেকে আনা হতো, ফলে একটা অবৈধ সম্পর্ক তৈরি হতো। এই সমস্ত নিম্নবৃত্তদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কেউ বা ছিল জেলে, কেউ বা ছিল নে, কেউ বা ছিল বৃক্ষছেদক, কেউ বা চাঙ্গুরি অর্থাৎ সুরি বলা হয়, মদ প্রস্তুত করত, কেউ বা লেটোর দল নিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। এইগুলোই ছিল তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। ফলে অর্থনৈতিক অবস্থার একটি চিত্র, নিঃসঙ্গতা জীবন, প্রতিবেশীহীন সুন্দর একটা চিত্র চর্যাপদের মধ্যে আমরা পাই। সেটা কি? টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী। অর্থাৎ কি? টালত মানে টিলা, ছোট ছোট পাহাড়, সেখানে আমাদের ঘর, প্রতিবেশীহীন, প্রতিবেশী নেই, অথচ প্রতিদিনই লোক আসে, হাঁড়িতে কোনো ভাত নেই, তাদের খাওয়াবে কী করে? একটা দৈন দশার একটা ছবি ফুটে উঠেছে। 2 নম্বর কি? চর্যাপদে নৈতিক আদর্শের মানদণ্ড খুব একটা
ভালো ছিল না। একটি পদের মাধ্যমে আমি তোমাদের বলি, দিবসই বহুরি কাওই ডরে ভা অ রাতি ভইলে কামরু যা অ। অর্থাৎ দিনের বেলা যে বধূটি কাকের ডাক শুনলে ভয় পায়, সে কিনা রাতের বেলা চলে যায় পরপুরুষের কাছে। একটা নৈতিক আদর্শের মানদণ্ড খুবই নিচু। আবার উচ্চ ব্রাহ্মণদের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক লেগে তো থাকতই, তৎসত্ত্বেও একটা সুন্দর জীবনের প্রতিচ্ছবি চর্যাপদের মধ্যে ফুটে উঠেছে। সেটা কি? উঁচা উঁচা পাবত তোহি বসই সবরি বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। কি মানেটা কি? উঁচা উঁচা পাবত অর্থাৎ উঁচু উঁচু পর্বত, বসই সবরি বালি, বসই মানে বসে আছে, সবরি মানে নিম্ন বর্ণের সেই মেয়েটি, সবরি নামক বালিকা, সে বসে আছে। উঁচা উঁচা পাবত নহি বসই সবরি বালি, সেখানে সে বসে আছে, বালি মানে বালিকা। মরঙ্গি পিচ্ছ, ময়ূরের পালক খোপায় গুজে আছে এবং সে গুঞ্জ ফুলের মালা গাচ্ছে। দেখো, এটা হচ্ছে বাইরের অর্থ। আর ভেতরের অর্থটা কি? ভেতরের অর্থটা খুবই সুন্দর। সে প্রতীক্ষারত, সে তার প্রেমিক আসবে, তাকে সে বড় মাল্যটা পরিয়ে দেবে, অর্থাৎ তাদের মিলন হবে। কি অপূর্ব! আবার দেখো, চর্যাপদের মধ্যে যৌথ পরিবার ছিল, শ্বশুর শাশুড়ি ননদ শালি কাকা কাকিমা সবাই মিলে এটা থাকতো। অভিজাত সম্প্রদায়দের মধ্যে ঘোড়া ছাগল তো থাকতোই, তার সঙ্গে সঙ্গে হাতি পুষতে হতো তাদের। তারপরে তোমার মদ্যপানের জন্য একটা আলাদা আখড়া ছিল, আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল, দাবা খেলা হতো। আমোদ প্রমোদের যে ব্যবস্থা হতো সেটা একটা সুন্দর পদের মধ্যে ফুটে উঠেছে। 100 পদুমা 64 পাখুরি তাই চড়ি নাচি ডম্বি বাপুরি। অর্থাৎ সেই ডম্বি, আমি প্রথমেই বলেছিলাম নিম্নবৃত্তদের নিয়ে লেখা, ডম্বির বাপুরি অর্থাৎ বাপুরি অর্থাৎ মেয়ে, ডম্বির মেয়ে 100টা পদ্মফুল 64টা পাপড়ি, সেই পাপড়ির ওপর সে নাচছে। চর্যাপদে আরও পাচ্ছি যে সংসারের কিছু খুঁটিনাটি জিনিস, হাঁড়ি পিবা ঘরলু বাদ্যযন্ত্র ডমরু বাঁশি বীণা, অলংকারও পাওয়া যায়। সে অলংকার হচ্ছে ঘণ্টা নেওর কাক্কান ইত্যাদি। চর্যাপদ বেশিরভাগটাই গৌড়বঙ্গে লেখা হয়েছিল, তাই নদ নদীর বর্ণনা, নৌকার অঙ্গপ্রত্যঙ্গের বর্ণনা এবং বাটপার জলদস্যু, এই সমস্ত বর্ণনাও চর্যাপদের মধ্যে ফুটে উঠেছে। একটি পদ দিয়ে তোমাদের চর্যাপদের সমাজ জীবনের সুন্দর একটা জায়গা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। সেটি কি? সেটি হলো ভবনই গহন গম্ভীর বেগে বাহি দু আন্তে চিখিল মাঝে নহ থাহি। অর্থাৎ ভব নামক নদী। দেখো, নদীর সঙ্গে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদী যেমন এঁকে বেঁকে যায়, আমাদের জীবনও সেমনি থেমে থাকে না। জীবন কখনো থেমে থাকতে পারে না, চলে যাওয়াই জীবনের ধর্ম, গতিশীল জীবন। তাহলে এই পদের মধ্যে আমরা কি পাচ্ছি? ভব নামক নদী গম্ভীর বেগে বয়ে চলেছে, সেখানে একটা সাঁকো তৈরি করা হলো, এপারের মানুষ ওপারে আসলো, ওপারের মানুষ এপারে গেল। অর্থাৎ চর্যাপদে কি অপূর্ব একটা দৃশ্য, সম্প্রীতি, যেটা আজকের দিনে খুব প্রয়োজন হয়ে পড়েছে। সাম্প্রতিককালে আমাদের সম্প্রীতি খুবই প্রয়োজন। চর্যাপদের মধ্যেও আজকের কথা নয়, কবে এটা লেখা হয়েছিল সেই সময়ও সম্প্রীতির একটা সুর আমরা
দেখতে পেলাম। এটা গেল চর্যাপদের সমাজ জীবন। এবার তোমরা এই চর্যাপদের থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বলছি আস্তে আস্তে। বড় প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে, যেভাবে আমি পড়ালাম তোমরা প্রথমে কিন্তু ভালো করে বুঝবে, মুখস্থ নয়। বারবার বলছি, মুখস্থ করলে কিন্তু তোমরা জীবনে কৃতকার্য হবে না। বিশেষ করে সাহিত্যের ইতিহাসটা ভালো করে বুঝতে হবে, বুঝলেই তোমরা নিজের মতন করে বলতে পারবে। তাহলে এবার আমি প্রশ্নে আসছি, প্রশ্নগুলো ভালো করে শোনো। বড় প্রশ্নের মধ্যে তোমরা করবে চর্যাপদের আবিষ্কার, চর্যাপদ রচনাকাল, নামকরণ, এগুলো তো আছেই। এছাড়াও চর্যাপদের সমাজ জীবন খুব ভালো করে করবে। আরেকটা প্রশ্ন আছে চর্যাপদের গুরুত্ব, এটাও তোমরা করতে পারো। আর এছাড়া চর্যাপদ থেকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালো করে পড়বে। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন প্রথমে বলে দিচ্ছি, তারপর একটা একটা করে, আচ্ছা সবচেয়ে ভালো হয় প্রশ্ন বলছি তার সঙ্গে উত্তরও বলে দিচ্ছি, তোমরা পারলেই লিখে নিতে পারো। প্রথমে লেখো চর্যাপদ কি? চর্যাপদ কি? উত্তরটা লেখো, চর্যাপদ হলো একটি পদ সংকলন গ্রন্থ যা ছন্দের আকারে লিখিত পদের সমষ্টি। চর্যাপদ হলো একটি পদ সংকলন গ্রন্থ যা ছন্দের আকারে লিখিত পদের সমষ্টি। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ রচনা করেছেন কারা? চর্যাপদ রচনা করেছেন কারা? লিখবে বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যরা। চর্যাপদের অর্থ কি? চর্যাপদের অর্থ কি? উত্তর লেখো, যা আচরণীয়। আচরণীয়, যা আচরণীয়। চর্যাপদ, নেক্সট প্রশ্ন, চর্যাপদের আসল নাম কি? প্রকৃত নাম কি? চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ। চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ। এবার লেখো চর্যাপদের প্রচলিত নাম কি? এটা তোমরা সবাই জানো, চর্যাপদ। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা কি? উত্তর লেখো, সান্ধ্য ভাষা। ব্র্যাকেটে লিখে দাও আলো আধারীর ভাষা। আলো আধারীর ভাষা। ক্ষণেক বোঝা যায়, ক্ষণেক বোঝা যায় না। ক্ষণেক বোঝা যায়, ক্ষণেক বোঝা যায় না। চর্যাপদ কত সালে আবিষ্কার হয়? চর্যাপদ কত সালে, কোথা থেকে আবিষ্কার হয়? চর্যাপদ কত সালে, কোথা থেকে আবিষ্কার হয়? 1907 সালে পণ্ডিত মহামহোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজ দরবারের পুঁথিশালা থেকে, নেপালের রাজ দরবারের পুঁথিশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন। নেক্সট, চর্যাপদ কিভাবে আবিষ্কার করেছিলেন, মানে কীরকম আকারে ছিল? উত্তর, চর্যাপদ পুঁথির আকারে ছিল, কোনো রূপ বইয়ের আকারে ছিল না। এতে 50টি পদ এবং পরে আরেকটি পদ 51টি পদ পাওয়া গিয়েছিল, কিন্তু একটি পদের ব্যাখ্যা পাওয়া যায়নি। বাকি 3টে পাওয়া যায়নি, হয়ে গেল 47টা পদ, এবং আরেকটি পদের অর্ধেক পাওয়া গিয়েছিল। সম্পূর্ণ পদ 50টার মধ্যে 46.5টি পাওয়া গিয়েছিল। এবার লেখো, চর্যাপদ কত সালে কোথা থেকে কী নাম দিয়ে প্রকাশিত হয়েছিল? 1916 সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্পাদনায় 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নাম দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এর সঙ্গে আর কটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল? এর সঙ্গে আরও 3টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেগুলি হলো সরহবর্জ্যের দোহা, কৃষ্ণাচার্যের দোহা। স্যার, হাতে একদম সময় নেই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আজকে যারা লাইভ স্ট্রিম দেখতে পারোনি তারা ইউটিউব এবং ফেসবুক পেজ সিটিভিএনের, সেখান থেকে তোমরা অনুষ্ঠানটা দেখে নিতে পারবে পর্বটা। স্যার যেভাবে বললেন সেভাবে তোমরা তৈরি করো এই সাবজেক্টটাকে। এবং স্যার অনেক অনেক ধন্যবাদ আজ স্টুডিওতে আসার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে কারণ হাতে একদম সময় নেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।